দর্শক, কল্পনা করুন দেশে 72 কোটি ভোটার আর জরিপ করা হলো মাত্র 10,000 মানুষের উপর। সেই জরিপে বলা হচ্ছে বিএনপি নামছে, জামাত বাড়ছে, আবার এনসিপি হঠাৎ জনপ্রিয় হয়ে উঠছে। প্রশ্ন হচ্ছে, এই জরিপগুলো কি সত্যি জনগণের মতামত, নাকি এগুলো শুধুই উদ্দেশ্য প্রণোদিত খেলা? 2024 সালের জানুয়ারির নির্বাচনে 5% মানুষও ভোট দিতে চায়নি, কিন্তু নির্বাচনের আগের জরিপগুলো বলেছিল শেখ হাসিনা বিপুল ভোটে জিতবেন। আজকে একইভাবে নতুন নতুন জরিপ করা হচ্ছে, ছড়ানো হচ্ছে। কেউ বলছে বিএনপির জনপ্রিয়তা 12% নেমে গেছে, আবার কেউ বলছে জামাত 31% উঠে গেছে। দর্শক, আসল সত্যটা কি? যখন সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে 17,000 রিয়েক্ট পড়ে, তার মধ্যে 12,000 হাহা রিয়েক্ট, তখন কি এটাকে জনমত জরিপ বলা যায়? তাহলে মাত্র 10,000 মানুষের মতামত নিয়ে 18 কোটি মানুষের জনপ্রিয়তার হিসাব কষা কতটা বৈজ্ঞানিক? আজ আমরা খুঁজে বের করব বাংলাদেশের এসব নির্বাচনী জরিপ আসলে সত্য নাকি প্রোপাগান্ডা। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন জরিপের সত্যতা। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে। জনগণের নির্বাচনের ভাবনা শীর্ষক জরিপে দ্বিতীয় দফায় দ্বিতীয় পর্বের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। মানে দ্বিতীয় জরিপে দেখা গেছে ভোট দেওয়ার ক্ষেত্রে 41.30% উত্তরদাতার পছন্দের দল বিএনপি, জামাতে ইসলামীকে পছন্দ করেছেন 30.30% উত্তরদাতা, আর জাতীয় নাগরিক পার্টিকে মানে এনসিপি কে পছন্দ করেছেন 4.10% উত্তরদাতা। দর্শক, নির্বাচনকে সামনে রেখে নানান ধরনের জরিপের ফলাফল আমাদের সামনে আসছে। কম বেশি সব দেশেই নির্বাচনের আগে নানান ধরনের জরিপ পরিচালনা করে কিছু আগাম ধারণা নেওয়ার জন্য চেষ্টা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠন নিজস্ব উদ্যোগে জরিপ করে নির্বাচনী মাঠের পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে। বোদ্ধারা এসব জরিপের ফলাফলের সঙ্গে নিজস্ব ধারণার সংশ্লেষ ঘটিয়ে রাজনীতিকে বিশ্লেষণ করার চেষ্টা করেন। অনেক সময় এইসব জরিপের ফলাফল বাস্তবের সঙ্গে মেলে, আবার অনেক সময় মিলে না। জরিপের ফলাফলকে নাকচ করে দিয়ে নির্বাচনের উল্টো ফলাফল বেরিয়ে আসে কখনো কখনো। ভোটের হিসাব নিকাশ আদৌ কোনো সহজ কাজ নয়, তাই জরিপের ফলাফলও অনেক সময় ভুল প্রমাণিত হয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে জরিপ পরিচালনা করলে নির্বাচনের ফলাফলের সঙ্গে তা মেলার না মেলার আশঙ্কাই বেশি থাকে। তারপরেও অনেক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল নিজস্ব স্বার্থ নিশ্চিত করতে এই ধরনের জরিপ পরিচালনা করে। রিসার্চ মেথোলজির ভাষায় এই ধরনের জরিপকে বলা হয় বায়াসড বা পারপাসিভ সার্ভে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যা আশা করেন বা যে ধরনের ফলাফল দেখতে চান সেই দিকে লক্ষ্য রেখে জরিপের নকশা তৈরি করা হয়। জরিপের মাঠে প্রকৃত চিত্র যেমন তুলে আনা সম্ভব, আবার নিজস্ব পছন্দ অনুসারে ফলাফল তৈরি করা যায়। এটা নির্ভর করে গবেষণা, জরিপের তথ্য উপাত্ত ও নমুনা সংগ্রহের কাঠামো নির্ধারণের উপর। যেমন ধরা যাক, জার্মানির যেই বন শহর আছে সেই বন শহরে ধূমপানের প্রবণতা নিয়ে একটি জরিপ পরিচালনা করা হবে। এখন বন শহরের কেন্দ্রীয় বাস ও রেল স্টেশন, পানশালার আশেপাশে বা ভেতরে জরিপ পরিচালনা করলে ধূমপানের পক্ষেই ফলাফল পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আবার বন শহরের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যদের মধ্যে জরিপ পরিচালনা করলে ধূমপান সম্পর্কে নেতিবাচক ফলাফল পাওয়া যাবে। কিন্তু বন শহরের পুরো জনগোষ্ঠীর উপর জরিপ পরিচালনা করলে হয়তো প্রকৃত চিত্র পাওয়া যাবে, মূল তথ্য বের করে আনা সম্ভব হবে। কিন্তু এটা সময় ও ব্যয় সাপেক্ষ বিষয়। এত লম্বা সময় ধরে জরিপ সাধারণত নির্বাচন বা জনমত জরিপের গবেষণায় করা হয় না। সম্প্রতি দেশে নির্বাচনকে ঘিরে এই ধরনের কিছু উদ্দেশ্য প্রণোদিত গবেষণার ফলাফল পাওয়া যাচ্ছে ইদানিং আমাদের বাংলাদেশে। তবে আগেই বলে রাখা ভালো, এই জরিপগুলো ভুল বা ত্রুটিপূর্ণ প্রমাণ করা কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু গবেষণার পরিকল্পনা, নমুনা আকার ও সংগ্রহ করার পদ্ধতি পর্যালোচনা করলে দেখা যাবে যে বিজ্ঞানসম্পন্ন উপায়ে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করেই জরিপ করা হয়েছে, কিন্তু ফলাফল এসেছে কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে। যেমন ধরেন, শেখ হাসিনার শেষের দিকে বিভিন্ন জরিপের ফলাফল উল্লেখ করে বলা হয়েছিল বিপুল জনসমর্থন নিয়ে তিনি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনের 5% মানুষও ভোট প্রদান করেননি। এমনকি আওয়ামী লীগের সমর্থকেরাও ভোট কেন্দ্রে যাননি। ফলে বোঝাই যাচ্ছে জরিপগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত। ঠিক সেই একই রকম উদ্দেশ্য প্রণোদিত জরিপের এখন সরাসরি চলছে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে বিআইজিডি পরিচালিত এক জরিপে দেখা গেল ওই সময় ভোট হলে 16% মানুষ বিএনপিকে সমর্থন করবেন, 38% মানুষ কোনো দলকেই সমর্থন করছেন না। কিন্তু ওই সময় বিএনপির জনসমর্থন ছিল তুঙ্গে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত গবেষণা জরিপ কেন করা হয়? উত্তর হচ্ছে, এখানে থাকে বিশাল পরিকল্পনা। যেমন একটি কারণ হচ্ছে জনমতকে প্রভাবিত করার একটি চেষ্টা। বিভিন্ন কারণে বিএনপি বা জামাতের প্রতি জনসমর্থন কমে গেছে, এটা ভোটারদের মনে ঢুকিয়ে দিতে পারলে সমাজের একটি অংশকে প্রভাবিত করা যাবে নিজ দলের দিকে ভোট বাড়ানোর জন্য। আরেকটি কারণ হতে পারে জনসমর্থন কমে যাওয়ার ভয় দেখিয়ে দলগুলোর কাছ থেকে কিছু আদায় করে নেওয়ার চেষ্টা, আদায় করে নেওয়া। দেখুন, শেখ হাসিনা সবাই পালিয়ে গেছেন, তখন বিএনপির লোকজন নানা ক্ষেত্রে জেকে বসতে পারেনি। তো 25 জুলাই মাসে পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে বিএনপির প্রতি জনসমর্থন কমে গেছে। মাত্র 12% মানুষ বিএনপিকে সমর্থন করে, আর 49% মানুষ কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেনি। সেই জরিপের ফলাফলের রেজাল্ট থেকেই জানা যায়। গত বছরের অক্টোবরের জরিপটি নিয়ে বেশি একটা আলোচনাও হয়নি, কারণ তখন কেবলই আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। কিন্তু বিআইজিডির দুটি জরিপ নিয়েই খটকা আছে। বলা হয় বিএনপির তৃণমূলের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে মানুষ বিরক্ত হচ্ছে, তাই মানুষ বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। অবশ্য এ বিষয়ে কোনোভাবেই অস্বীকার করা যাবে না, কিন্তু তাই বলে কোনোভাবে বিএনপি সমর্থন 12% হতে পারে না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। দেখেন, আমরা যদি বিগত সময়ের দিকে একটু দেখি, যেমন বিএনপি 2008 সালের নির্বাচনে সব থেকে কম আসন পেয়েছিল, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে সেবারেও বিএনপির ভোট 32.8% ছিল জরিপে। শেখ হাসিনা পালানোর পর এখন সেটা বাড়ার কথা, মানে সমর্থন বাড়ার কথা। ধরলাম বাড়েনি, কিন্তু না বাড়লেও এভাবে ভয়ঙ্করভাবে কমার কথা নয়। চাঁদাবাজি ও দখলের কারণে বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ কি জানেন? কারণটা হচ্ছে, আমরা যারা বিশ্লেষণ করি আমরা জানি এবং আমরা দেখে আসছি আমাদের রাজনীতির অর্থনীতি আসলে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি ও দখলের সঙ্গেই জড়িত। এটি দুঃখজনক হলেও বাস্তবতা হলো রাজনৈতিক সংস্কৃতি এই নিয়মের উপরে নির্ভরশীল। এর বিশাল এক সুবিধাভোগী শ্রেণী আছে সমাজে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেই। যদিও এটা গ্রহণযোগ্য নয়, এই ব্যবস্থার পরিবর্তন আনতে হবে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। কিন্তু এর কারণে জনপ্রিয়তায় ভয়াবহ ধস নামার কথা নয়, কারণ আমরা তো এই কালচারেই রাজনীতিকে দেখি। আমাদের রাজনীতিতে দলের প্রতি অন্ধবিশ্বাসেরও একটি বিষয় আছে। আবার আরেকটা জরিপে দেখিয়েছে 31.56% মানুষ জামাত ইসলামীকে সমর্থন করে। এটাও কোনো বিশ্বাসযোগ্য জরিপের ফলাফল হতে পারে না বলে মনে করছেন বিশ্লেষকরা। 8 মার্চ 2025 এই জরিপটি প্রকাশিত হয়। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এই জরিপের কাজের প্রচারণা ও নীতি বিষয়ক কার্যক্রমে সহায়তা প্রদান করেন বাংলাদেশের রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক এবং ভয়েস ফর ইনফর্ম নামের অ্যাক্টিভিস্টদের একটি সংগঠন। দেখুন, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে ফেসিবাদ ও গণহত্যার দায় মাথায় নিয়ে। বিভিন্ন স্থানে দখল চাঁদাবাজির কারণে বিএনপিও জনপ্রিয়তা কমে গেছে। তাই বলে হুট করে জামাতের প্রতি সমর্থন 31% মানুষের, এটাও বাস্তবসম্মত নয়। আমরা জানি জামাত ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, তাদের নিজস্ব নিয়ম কানুন আছে। তারা সমাজের ভেতরেই আরেকটি সমাজ গঠন করেছে। এই দলের একজন কর্মীর জীবন জামাতের চক্রের মধ্যে থেকেই চলে যায়। এই ধরনের দলের হুট করে সমর্থন কমেও না বাড়েও না। আমার ধারণা, হুট করে 31.56% জনসমর্থনের বিষয়টি জামাত নিজেও বিশ্বাস করতে পারে নাই। 15 থেকে 20% জনসমর্থন থাকলে জামাত সংসদে অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবে এবং কোনো প্রশ্ন ছাড়াই জামাত নির্বাচনে যেতে রাজি হবে বলে আমরা বিশ্বাস করি। দেখুন, আমি যে জরিপের কথা ভিডিওর প্রথমে বলেছিলাম, সেই জরিপের আগে বিএনপি ও জামাতের জনসমর্থনের হিসাব নিয়ে ইনোভেশন কনসাল্টিং এর জরিপের সঙ্গে বিআইজিডির জরিপের ফলাফল মিলে নাই, আকাশ পাতাল তফাৎ ছিল। বিআইজিডির প্রথম জরিপে জামাতের সমর্থন ছিল 11% এবং পরের এক জরিপে হয়েছে 10%। দুই জরিপের পার্থক্য হচ্ছে যথাক্রমে 20 ও 21%। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে অনুসারে বিএনপির প্রতি জনসমর্থন 41.7%। আবার বিআইজিডির জরিপে গত বছরের হিসাবে সর্বোচ্চ 16% মানুষ বিএনপিকে সমর্থন জানিয়েছে। তবে আগের জরিপগুলোতে বিএনপি পিছিয়ে পড়লেও বর্তমান জরিপগুলোতে বা যে জরিপগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে সেখানে জামাত পিছিয়ে। এখন
ডাকসুতেও এমন জরিপ আমরা দেখেছিলাম, ছাত্র দলের 46%, ছাত্র শিবিরের 9%। আর ভোটের পরে কি দেখলাম, 12 কোটি ভোটার আমাদের দেশে, আর মাত্র 10,413 জন নিয়ে জরিপ কোনো কাজের? এইসব জরিপ গুলো উদ্দেশ্য প্রণোদিত, এইসব জরিপের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা নির্বাচনের আগে যতগুলো সংস্থা জরিপ করেছে, সবগুলো নির্বাচনের রেজাল্টের বিপরীত হয়েছে। আমি জাস্ট একটা প্রমাণ দিই, যেমন ধরেন জরিপ নিয়ে যমুনা টিভি একটি ফটো কার্ড ছাপিয়েছে, সেই পোস্টে এই পর্যন্ত 17,000 রিয়েক্ট করেছে, তার মধ্যে 11,000 হাহা রিয়েক্ট, বাকি 5,000 অন্যান্য দলের ফলাফল। বিএনপি ছাত্র দলের আবিদ ভাই যেটা বলেছিল, দেখুন ভাই, মিস্টার যমুনা টিভির এই পোস্টের কত পার্সেন্ট ভোট কে পাইব, এই জরিপ তো এখানেও হয়ে গেছে লাইক কমেন্টের মাধ্যমে। যারা এটার পক্ষে তারা লাইক দিয়েছে, যারা বিপক্ষে তারা হাহা দিয়েছে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় লক্ষণীয়, বিএনপির ভোট বাড়েওনি কমেওনি, ভোট কমেছে আওয়ামী লীগের, বেড়েছে জামাত ইসলামের। আওয়ামী লীগের লোক কোন দলে গেল হিসাব পরিষ্কার। তবে মাত্র 10,000 মানুষের মতামত থেকে 18 কোটি মানুষের হাবানা বিবেচনা করা যায় না। এদিকে সুশাসনের জন্য নাগরিকের মানে সংক্ষিপ্ত যাকে বলে সুজন বলে ডাকা হয়, সেই সুজনের আরেক জরিপে বলা হয়েছে যে দেশের 71% মানুষ সংসদে উচ্চকক্ষের প্রাপ্ত ভোটে আনুপাতিক হারে পিআর আসন বন্টনকে সমর্থন করেন। এই ফলাফলেও অবিশ্বাস্য ঠেকেছে, কারণ দেশে এখনো উচ্চকক্ষ প্রতিষ্ঠিতই হয়নি। নির্বাচনের পর উচ্চকক্ষ হতে পারে, এর মধ্যেই বড় দল বিএনপি উচ্চকক্ষ পিআর পদ্ধতির বিপক্ষে। তাহলে এই 71% মানুষ কোত্থেকে আসলো, এটাই এখন বড় প্রশ্ন। সুজনের প্রধান বদিউল আলম মজুমদার ঐক্য কমিশনের সদস্য। এই কমিশন কি তাহলে নিজেরাই পিআর পদ্ধতির পক্ষে? শুধু পিআর পদ্ধতি নয়, ঐক্যমত কমিশনের প্রায় সবকটি প্রস্তাবের সঙ্গে জরিপের উত্তরদাতারা কম বেশি একমত পোষণ করেছেন। আর এসব প্রস্তাবে সমর্থন দিচ্ছে মূলত নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামাত ইসলামী। জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই জরিপের পক্ষেও বক্তব্য দিয়েছেন। দেখা যাচ্ছে এইসব জরিপের সঙ্গে এনসিপি ও জামাতের বক্তব্য হুবহু মিলেও যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এনসিপি ও জামাত যা দাবি করে বা বলতে চায় তাই জরিপের ফলাফলে বেরিয়ে আসে। গবেষণার প্রক্রিয়া অনুসারে উপরোক্ত জরিপগুলো সম্ভবত ভুল বলা যাবে না, কারণ তাদের গবেষণা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলাপ এখানে করা হয়নি। প্রতিটি জরিপ থেকে একটি নমুনা ফলাফল নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই জরিপগুলো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, একটি সুনির্দিষ্ট গোষ্ঠীর থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছে, অথবা গবেষণা পদ্ধতিগত কোনো ভুল বা ত্রুটি ছিল যা গবেষকদের নজরে আসেনি। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত গবেষণা দেখে 2001 সালের নির্বাচনের আগে গণমাধ্যমগুলোর জরিপের কথা মনে পড়ে গেল। ওই সময় সবকটি পত্রিকার জরিপে বলা হয়েছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, 2001 সালের ঘটনা। বিভিন্ন পত্রিকায় আওয়ামী লীগ 170 থেকে 220টি আসন পর্যন্ত পেয়ে যাবেন বলে জরিপে উল্লেখ করা হয়েছিল। কিন্তু সম্ভবত প্রথম আলোর জরিপে বলা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসতে পারে। পরবর্তী সময় নির্বাচনে দেখা গেল আওয়ামী লীগ প্রায় 57টি আসন পেয়েছিল আর পাশ করেছিল বিএনপি। যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের কথাও আমাদের মনে আছে, কিছুদিন আগে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন। ওই নির্বাচনের আগেও অনেক জরিপে হিলারি এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত গবেষণার জরিপ কেন করা হয়? এর একটি কারণ হচ্ছে জনমতকে প্রভাবিত করা, জনমতকে একদিকে ঠেলে নিয়ে যাওয়া। বিভিন্ন কারণে বিএনপি বা জামাতের প্রতি জনসমর্থন কমে গেছে, এটা ভোটারদের মনে ঢুকিয়ে দিতে পারলে সমাজের যে কোনো একটি অংশকে প্রভাবিত করা যাবে, যে কোনো এক দলের দিকে টানা যাবে। আরেকটি কারণ হতে পারে জনসমর্থন কমে যাওয়ার ভয় দেখিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কিছু আদায় করে নেওয়া। আমি জানি না সঠিক কি কি কারণে এসব উদ্দেশ্য প্রণোদিত জরিপ পরিচালনা করা হচ্ছে, তবে কিছুটা আঁচ করতে পারি এসব উদ্দেশ্য প্রণোদিত জরিপের ফলাফল সম্ভাব্য প্রভাব নিয়ে এই ধরনের জরিপ জনগণের মধ্যে পরিষ্কারভাবে বিভ্রান্ত তৈরি করবে, এছাড়া আর কিছুই না। ভোটের মাঠে এসব জরিপ বিএনপি বা জামাতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। নানাভাবে একটি দল আরেকটি দলকে কোণঠাসা করার চেষ্টা করছে। এইসব জরিপ কোণঠাসা করার সেসব পরিকল্পনারই অংশ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চলছে, অমুক দলের লোক তমুক দলের লোক বা লোকেরা একাই সব দখল করে নিচ্ছে। আর উদ্দেশ্য প্রণোদিত জরিপগুলো বলছে এইসব কারণেই জরিপে দলগুলোর জনপ্রিয়তা কমছে বা বাড়ছে, কারো কমছে কারো বাড়ছে।
দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।